আচ্ছা, আমরা আজকে হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস চ্যাপ্টারের ক্যাটালিস্ট যে পোর্শনটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো এই পোর্শনটা থেকে অ্যাকচুয়ালি কখনো রিটেন বা সিকিউ কোশ্চেন আসে না, এটা জাস্ট এমসিকিউর জন্যই। বাট এমসিকিউগুলো বেশ টাফ হয় আর কি, মানে এখানে মুখস্থ করার কিছু জিনিসপত্র আছে। তো আমরা এই ক্যাটালিস্ট নিয়ে পড়বো আজকে। তো ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি? ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে কোনো একটা রিয়াকশনের তোমার রিয়াকশন রেটকে তোমার একটা রিয়াকশন রেটকে হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারে। এটা হচ্ছে ক্যাটালিস্টের ডেফিনেশন। মানে ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কম্পাউন্ড, এখানে আমরা ডেফিনেশনটা লিখি যে এ কম্পাউন্ড অর সাবস্টেন্স, অ্যাকচুয়ালি এভাবে বলা যায় যে এ কম্পাউন্ড অর সাবস্টেন্স which increases or decreases the rate of reaction without being consumed in the reaction. আচ্ছা, সো এটা একটু সহজভাবে বলি। ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কম্পাউন্ড বা সাবস্টেন্স যেটা, মানে ক্যাটালিস্টের বাংলা হচ্ছে প্রভাবক। ওকে, তো ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা রিয়াকশনের রেট বাড়াইতে পারে, মানে একটা রিয়াকশনকে ফাস্ট করতে পারে বা স্লো করতে পারে, বাট ওই রিয়াকশনে সে ইউজড হয় না। মানে ইউজড হয় না বলতে ওই রিয়াকশনটা শেষ হওয়ার পর তুমি ক্যাটালিস্টটাকে একদম আগের অবস্থায় ফেরত পাবা। মানে ওই ক্যাটালিস্টটা ওই রিয়াকশনে কনজিউমড হয় না আর কি। ওকে, মানে ক্যাটালিস্ট হচ্ছে জাস্ট একটা ইফেক্ট ক্রিয়েট করে, বাট সে নিজে রিয়াকশনে পার্টিসিপেট করে না। ক্লিয়ার? সো এটা হচ্ছে ক্যাটালিস্টের ডেফিনেশন। তো ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? ক্যাটালিস্টের মানে একদম ক্যাটালিস্ট মানে 2-3 ভাবে কাজ করতে পারে, বাট ক্যাটালিস্টের মেইন আইডিয়াটা হচ্ছে যে ক্যাটালিস্ট হচ্ছে একটা রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে কমায় দেয়। ধরো এই একটা রিয়াকশন আগে এরকম ছিল, তার এই এনার্জি গ্রাফটা ছিল এরকম, বাট ক্যাটালিস্ট যখন ইউজ করবা, এখানে দেখো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এতটুকু, এটা। বাট ক্যাটালিস্ট যখন ইউজ করবা এই অ্যাক্টিভেশন এনার্জিটা কমে আসবে, মানে তখন তোমার গ্রাফটা দেখতে এরকম হবে। সো এই অ্যাক্টিভেশন এনার্জি কিছুটা কমে গেছে, এইটা কমাইছে হচ্ছে ওই ক্যাটালিস্ট। ওকে, সবসময় যে কমাই দেয় তা না, অ্যাক্টিভেশন এনার্জি বাড়াইতেও পারে, বাড়াইলে হচ্ছে রিয়াকশনটা স্লো হয়, আর অ্যাক্টিভেশন এনার্জি যদি কমাই দেয় তখন হচ্ছে রিয়াকশনটা ফাস্ট হয়। বিকজ আমরা জানি অ্যাক্টিভেশন এনার্জির সাথে রিয়াকশন রেট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাক্টিভেশন এনার্জি যত বেশি তত আমার বেশি টাইম লাগবে রিয়াকশনটা কমপ্লিট হতে। ওকে, আচ্ছা, সো ক্যাটালিস্ট মেইনলি যেটা করে সে হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জিতে চেঞ্জ আনে, এটাই হচ্ছে ক্যাটালিস্টের মেইন মেকানিজম। তো এখন আমরা দেখব ক্যাটালিস্ট কি কি টাইপের হয়। ক্যাটালিস্টের অনেক ক্লাসিফিকেশন আছে, তো সেগুলো এখন ডিসকাস করবো। এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আসে প্রচুর। আচ্ছা, সো একদম ফার্স্টে যে ক্যাটালিস্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, বা বাংলায় হচ্ছে ধনাত্মক প্রভাবক। আমি বাংলা টার্মগুলোও লিখব, পজিটিভ ক্যাটালিস্ট অর হচ্ছে ধনাত্মক প্রভাবক। তো পজিটিভ ক্যাটালিস্ট কারা? পজিটিভ ক্যাটালিস্ট হচ্ছে যারা রিয়াকশনের রেটকে বাড়ায়, মানে এরা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাটালিস্ট আর কি, মানে এরা হচ্ছে সবচেয়ে ভালো ক্যাটালিস্ট, রিয়াকশন রেটকে তোমার ইনক্রিজ করে। ওকে, সো এখানে আমরা ডেফিনেশনটা লিখি, এ ক্যাটালিস্ট which increases the rate of reaction is called পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক প্রভাবক। যেটা একটা বিক্রিয়ার হারকে বাড়াইতে পারে সেটাই হচ্ছে একটা পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক প্রভাবক। তো এটার একটা এক্সাম্পল দেই। এটা একটা এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2। MnO2, তো এটা কোন রিয়াকশনের ক্ষেত্রে এটা হেল্প করে? সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশনে 2KClO3। এইটার এই রিয়াকশনটা তো আমরা অনেকবার দেখছি, তাই না? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা কয়েকবার দেখছি ইকুইলিব্রিয়াম পড়ার সময়। তো এইটার যে ডিসোসিয়েশন,
এটার ডিসোসিয়েশনের সময় হচ্ছে, আর এটা আমরা ওই যে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতেও অনেকবার দেখাইছিলাম। তো এই রিয়াকশনটার এটার যে ডিসোসিয়েশন, সেই ডিসোসিয়েশনটা হচ্ছে এরকম 2KCl প্লাস 3O2। তো এই রিয়াকশনটাই তুমি যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করো, এই রিয়াকশনটা অনেক ফাস্ট হয়। ওকে, সো এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটা পজিটিভ ক্যাটালিস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেগেটিভ ক্যাটালিস্ট। তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে যে ক্যাটালিস্টটা স্পিডটা কমায় দেয়, রিয়াকশনের রেটটা ডিক্রিজ করায়। নেগেটিভ ক্যাটালিস্ট অর ঋণাত্মক প্রভাবক। তো এটার ডেফিনেশনও সেম, a catalyst which decreases the rate of a reaction is called negative catalyst. ওকে, তো এটা হচ্ছে মেইনলি রিয়াকশন রেটকে কমাই দেয়, রিয়াকশন রেট এটা হচ্ছে ডিক্রিজ করে, বা আরেকভাবে বলা যায় এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বাড়ায় দেয়, আর এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কমায় দেয়। আচ্ছা, সো নেগেটিভ ক্যাটালিস্টের একটা এক্সাম্পল বলি। নেগেটিভ ক্যাটালিস্ট হচ্ছে, আমি এখানে দুইটা এক্সাম্পল লিখবো, একটা হচ্ছে প্যালাডিয়াম, সরি একটা হচ্ছে বেরিয়াম সালফেট। আচ্ছা না, বেরিয়াম সালফেট নেগেটিভ ক্যাটালিস্ট না, সরি। এখানে এক্সাম্পলটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড H3PO4, এটা একটা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো এটা কোন রিয়াকশনের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশন রিয়াকশনে এই H3PO4 হচ্ছে একটা নেগেটিভ ক্যাটালিস্টের মতো অ্যাক্ট করে। তো হাইড্রোজেন পারঅক্সাইডের নর্মাল ডিসোসিয়েশন হচ্ছে 2H2O। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা মানে লিকুইড কোয়ান্টিটি, তো এটা ওয়াটার আর হচ্ছে অক্সিজেন গ্যাসে কনভার্ট হয়। বাট তুমি যদি এই রিয়াকশনটায় ফসফরিক অ্যাসিড দাও ক্যাটালিস্ট হিসেবে, তখন এই রিয়াকশনটা স্লো হয়। এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে স্লো, রিয়াকশনটা হবে বাট অনেক স্লোলি। কারো কি কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এবার এর পরের টাইপের ক্যাটালিস্ট দেখি, যেটা হচ্ছে অটো ক্যাটালিস্ট বা বাংলায় হচ্ছে স্বপ্রভাবক। অটো ক্যাটালিস্ট অর হচ্ছে স্বপ্রভাবক। 3 নাম্বার, অটো ক্যাটালিস্ট অর বাংলায় হচ্ছে স্বপ্রভাবক। তো অটো ক্যাটালিস্টের আইডিয়াটা হচ্ছে যে মানে কোনো একটা রিয়াকশনের কোনো একটা প্রোডাক্ট নিজেই যদি ক্যাটালিস্টের মতো কাজ করে, তাহলে সেটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। মানে কিছু রিয়াকশন আছে এরকম যে ওই রিয়াকশনটা একটা প্রোডাক্ট প্রডিউস হওয়ার পর ওই প্রোডাক্টটাই এই রিয়াকশনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে বা প্রভাবক হিসেবে কাজ করে। তো ওই টাইপের ক্যাটালিস্টকে আমরা বলি অটো ক্যাটালিস্ট বা স্বপ্রভাবক। তো এরকম এটার ডেফিনেশনটা আগে একটু লিখি যে তোমার when one of the products of a reaction acts as a catalyst for that reaction, then that product is called auto catalyst. ওকে, আর এই প্রসেসটাকে বলে, this process is called autocatalysis. This process is called autocatalysis। মানে সহজভাবে বললে কোন একটা বিক্রিয়ার যে উৎপাদগুলো আছে
বা প্রোডাক্টগুলো আছে সেইগুলোর কোনোটা যদি ওই বিক্রিয়ার বা ওই রিয়াকশনের একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে বা প্রভাবক হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে অটো ক্যাটালিস্ট বা স্বপ্রভাবক। আর এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অটো ক্যাটালাইসিস বা স্বপ্রভাবন। ওকে, স্বপ্রভাবন। তো এটার একটা এক্সাম্পল দিই, স্বপ্রভাবন। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তোমার সালফিউরিক অ্যাসিড অ্যাড করি আর হচ্ছে অক্সালিক অ্যাসিড অ্যাড করি, এই রিয়াকশনটা তোমরা দেখছো। এটা হচ্ছে ওই যে আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে যখন রিডক্স রিয়াকশন ব্যালেন্স করা শিখছিলাম ওইখানে ছিল। তো এটা আমরা নিজেরা একটু ব্যালেন্স করি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি KMnO4, এটার সামনে হচ্ছে একটা 5 আর এটার সামনে হচ্ছে একটা 2, অ্যান্ড দেন হচ্ছে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস হচ্ছে 8H2O অ্যান্ড দেন হচ্ছে 3H2SO4 আর হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড। কারণ যদি এগুলোয় প্রবলেম থাকে আমি সাজেস্ট করব তোমার কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়নের রিডক্স রিয়াকশন ব্যালেন্স ওই সেকশনটা দেখো। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম এটার ব্যালেন্সটা হচ্ছে এরকম। তো এখানে এই যে ম্যাঙ্গানিজ সালফেট যে প্রডিউস হয় এইটাই হচ্ছে একটা ক্যাটালিস্ট, এইটাই হচ্ছে এই রিয়াকশনের অটো ক্যাটালিস্ট। ওকে, এখানে আমরা লিখি যে MnSO4 increases the rate of this reaction। মানে এই রিয়াকশনটা ইনিশিয়ালি অনেক স্লো থাকে, বাট দেন আস্তে আস্তে যখন ম্যাঙ্গানিজ সালফেট প্রডিউস হওয়া স্টার্ট হয় এই রিয়াকশনটা আস্তে আস্তে ফাস্ট হয়, কারণ তখন এই MnSO4 হচ্ছে এখানে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো ও হচ্ছে একটা অটো ক্যাটালিস্ট বা স্বপ্রভাবক। আচ্ছা, ইউজুয়ালি ক্যাটালিস্টগুলা তুমি সব ম্যাক্সিমাম ক্যাটালিস্টের মধ্যে একটা কমন তোমার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যাটালিস্টই হচ্ছে কোনো একটা ডি ব্লক এলিমেন্ট। ওকে, এটা সবসময় না, যেমন এইখানে আবার না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কোনো একটা ডি ব্লক এলিমেন্ট ওই ক্যাটালিস্টের মধ্যে থাকেই। ওকে, তো এটা যখন যে আমরা চ্যাপ্টার 3 পড়ছিলাম ওইখানেও কিন্তু আমরা এটা বাদ দিয়ে আসছিলাম যে ওইখানে কেন তোমার ডি ব্লক এলিমেন্টটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো ওইটা আমরা এর পরে পড়বো। আগে হচ্ছে এই চ্যাপ্টারে আমরা ক্লাসিফিকেশনগুলো শিখতেছি, আর পরে ওইখানে আমরা পড়বো যে ডি ব্লক এলিমেন্টগুলো কেন ক্যাটালিস্ট হিসেবে বেটার। আচ্ছা, সো এটা হচ্ছে একটা অটো ক্যাটালিস্ট। আচ্ছা, এরপরে আমরা পড়বো ইনডিউসড ক্যাটালিস্ট বা আবেশী প্রভাবক। এটা হচ্ছে ইনডিউসড ক্যাটালিস্ট, 4 নাম্বার, ইনডিউসড ক্যাটালিস্ট বা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এইটা খুব উইয়ার্ড একটা জিনিস। তো ইনডিউসড ক্যাটালিস্টের আইডিয়া হচ্ছে যে আমরা মানে দেখা যায় কোনো একটা কম্পাউন্ড সে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না ইউজুয়ালি, বা কোনো একটা রিয়াকশন হয় না আর কি, বাট দেখা যায় যে একটা রিয়াকশন হওয়ার জন্য ওই যেই কম্পাউন্ডটা আগের বার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে নাই সে এখন ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। মানে কাইন্ড অফ এটা হচ্ছে মানে এটার মেইন আইডিয়াটা হচ্ছে যে একটা রিয়াকশন মানে কোনো একটা স্পেশাল রিয়াকশন influences a compound to act like a catalyst। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিউসড ক্যাটালিস্ট, দ্যাট ইজ একটা রিয়াকশন মানে হয়তো একটা রিয়াকশন আগে হইতো না, বাট কোনো একটা স্পেশাল রিয়াকশন হওয়ার জন্য এখন ওইটা হইতেছে, তো ওইটাকেই আমরা বলি হচ্ছে ইনডিউসড ক্যাটালিস্ট। এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে বোঝানো সবচেয়ে সহজ, দেন আমরা ডেফিনেশনটা লিখি। ওকে, তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, মানে এটা সবচেয়ে পপুলার যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে ইউজুয়ালি দেখা যায় যে এই যে সোডিয়াম সালফেট যে কম্পাউন্ডটা আছে সোডিয়াম সালফাইড Na2SO3, তাকে আমরা অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করতে পারি না। মানে এইটাকে অক্সিডাইজ করলে হচ্ছে তোমার Na2SO4 প্রডিউস হয়, আমরা হচ্ছে এটা অক্সিডাইজ করলে Na2SO4 প্রডিউস করতে পারি। আমি একটু ভুল বলছি যে করা যায় না, বাট এটা করা যায়। তো সোডিয়াম সালফাইডকে যদি অক্সিডাইজ করি তখন হচ্ছে আমরা Na2SO4 পাই।
এটা যদি ব্যালেন্স করে লিখি 2Na2SO3 আর হচ্ছে অক্সিজেন 2Na2SO4। আর সিমিলারলি তুমি যদি ধরো সোডিয়াম আর্সেনাইট Na2SO3 এর জায়গায় এখন হচ্ছে আমরা সালফারেরই তোমার সালফারের মতোই আরেকটা এলিমেন্ট যদি আমরা ইউজ করি Na2ASO3, তখন দেখা যায়, আচ্ছা এখানে Na2 হবে না, এটা হচ্ছে Na কত হবে দাঁড়ো হিসাব করে দেখি। আর্সেনিক কোন গ্রুপের? আমাদের আর্সেনিক হচ্ছে কত নাম্বার গ্রুপে দাঁড়ো? গ্রুপ 13, তাই না? গ্রুপ 13 হচ্ছে BAl, তারপর হচ্ছে জার্মেনিয়াম। আচ্ছা এটা কত নাম্বার গ্রুপে ছিল? 15। হ্যাঁ, ফসফরাসেরটা ছিল। হ্যাঁ, ওই যে নাফিজা আছে আন্টির বাসায় মস্কোতে, NPAS, SB, তারপর হচ্ছে বিসমাথ আর হচ্ছে মস্কোভিয়াম, রাইট? সো 15-এ যদি হয় তাহলে এটার ভ্যালেন্সি হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর অক্সিজেন হচ্ছে -6, তো এইখানে একটা 3 বসবে, ঠিক আছে? আচ্ছা, সো Na3SO3 এটার নাম হচ্ছে সোডিয়াম আর্সেনাইট, সোডিয়াম আর্সেনাইট। অ্যান্ড এই সোডিয়াম আর্সেনাইটকেও আমরা কিন্তু সিমিলারলি অক্সিডাইজ করতে পারার কথা, তাই না? আমরা এখানে অক্সিজেন দিব আর এখান থেকে হচ্ছে আমাদের এটা অক্সিডাইজ হওয়ার কথা, দ্যাট ইজ এরকম আমরা এক্সপেক্ট করি, বাট দেখা যায় এই রিয়াকশনটা হয় না। ওকে, এখানে কোনো রিয়াকশনই হয় না। কিন্তু আমরা যদি এই যে এই দুইটা রিয়াকশনকে একসাথে ঘটাই, মানে আমরা যদি ফার্স্টে এই Na2SO3 আর Na3ASO3 এই দুইটাকে মিক্স করি, এরকম ধরো ফার্স্টে ভালো মতো মিক্স করলাম, অ্যান্ড দেন এই পুরোটাকে যদি একসাথে অক্সিজেনের মাধ্যমে অক্সিডাইজ করাই, তখন দেখা যায় রিয়াকশনটা হয়, আর তখন এইটাও প্রডিউস হয় প্লাস এই Na3ASO4 এটাও প্রডিউস হয়। তো এইটাই হচ্ছে ইনডিউসড ক্যাটালিসিস, দ্যাট ইজ এইখানে Na2SO3 কিন্তু কোনো ধরনের মানে এই যে Na2SO3 এই যে কম্পাউন্ডটা দেখতেছো, এইটার অক্সিডেশনে আমরা যে সোডিয়াম সালফেট পাচ্ছি, তো এই সোডিয়াম সালফেটটা কিন্তু আমাদের কোনো মানে এই রিয়াকশনটা কিন্তু একদম ইন্ডিভিজুয়াল একটা রিয়াকশন, ওকে? বাট এই রিয়াকশনটা কিন্তু আবার পারফর্ম হয় না, বাট আমরা যখন এই দুইটাকে মিক্স করি তখন দেখা যায় এইটা তোমার রিয়াকশনটা পারফর্ম করে। তার মানে এই যে Na2SO3 হচ্ছে আমাদের এই রিয়াকশনটা হওয়ার পিছনে মেইন রিজন, মানে সে হচ্ছে এই Na3ASO3 কে ইনফ্লুয়েন্স করছে, মানে সে একটা ক্যাটালিস্ট হিসেবে এটাকে ইনফ্লুয়েন্স করছে যে এই রিয়াকশনটা করো। সো এখানে এই Na2SO3 হচ্ছে তোমার ইনডিউসড ক্যাটালিস্ট, এটা মুছে লিখি, এটা হচ্ছে ইনডিউসড ক্যাটালিস্ট। মানে Na2SO3 এমনিতে কিন্তু কোনো ক্যাটালিস্ট না, অন্য কোনো রিয়াকশনে সে কিন্তু ক্যাটালিস্ট না, বাট দেখা যায় এই দুইটাকে মিক্স করে যখন রিয়াকশনটা করানো হয় তখন এই Na2SO3 এর ইনফ্লুয়েন্সে ও রিয়াকশনটা করে, দ্যাটস ওয়াই ও হচ্ছে একটা ইনডিউসড ক্যাটালিস্ট। ওকে, মানে ও সিচুয়েশনের প্রয়োজনে ক্যাটালিস্টের মতো অ্যাক্ট করছে। ওকে, আচ্ছা, সো এই ইনডিউসড ক্যাটালিস্ট বুঝলাম। এখন আমরা হচ্ছে মানে ক্যাটালিস্টের হেল্পিং হ্যান্ড চিনব দুইটা। অ্যাকচুয়ালি সবসময় হেল্পিং হ্যান্ড না, মানে তারা তোমার ক্যাটালিস্টের ক্ষতিও করতে পারে। তো আমরা এখন দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটার, হ্যাঁ, এরপরটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটার, ক্যাটালিস্ট প্রমোটার। তার বাংলাটা প্রবাবলি হচ্ছে প্রভাবক সহায়ক, এরকম কিছু একটা, একটু বই থেকে দেখে নিলে ভালো হয় যে বইতে এক্স্যাক্টলি কি টার্মটা দেওয়া আছে। তো ক্যাটালিস্ট প্রমোটার হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা কিনা ক্যাটালিস্টকেই হেল্প করে। ওকে, আর ও আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এইটার ডেফিনেশনটা একটু গুছায় লিখে দিই, পরীক্ষায় আসলে যাতে ঠিক মতো লেখা যায়। এটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে when a chemical reaction
when a chemical reaction induces a substance, induces another reaction to occur, another reaction to happen, then this process is called induced catalysis. এগুলো ক্রিয়েটিভের 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট, induced catalysis আর and the reacting substance মানে যার জন্য এটা হইল, the reacting substance is induced catalyst. So এই যে এখানে বলতেছে when a chemical reaction induces another reaction to happen, মানে এই রিঅ্যাকশনটা হচ্ছে এই রিঅ্যাকশনকে হওয়ার জন্য ইনডিউস করতেছে বা ইনফ্লুয়েন্স করতেছে। ওকে, তখন এই প্রসেসটাকে আমরা বলি যে এখানে এটা ওইটাই হয়েছে, এই প্রসেসটাকে আমরা বলি যে এটা হচ্ছে ইনডিউসড ক্যাটালিসিস। এই দুইটা রিঅ্যাকশন যদি আলাদা আলাদা জায়গায় করো তখন কিছু হবে না, বাট একসাথে করলে এটা দুইটাই আউটপুট আসবে। আর এই যে যেই সাবস্টেন্সটা রিয়াক্টিং ওই কেমিক্যাল রিয়াকশনটাই, ওই স্পেশাল কেমিক্যাল রিয়াকশনটাই সেই হচ্ছে অ্যাকচুয়ালি ইনডিউসড ক্যাটালিস্ট। ওকে, আচ্ছা তাহলে পরের পেজে আসি, যে এখন আমরা শিখবো ক্যাটালিস্ট প্রমোটার, দ্যাট ইজ এমন একটা সাবস্টেন্স যে কিনা ক্যাটালিস্টকে হেল্প করে, মানে যার জন্য ক্যাটালিস্ট আরও ইফেক্টিভ হয়। ক্যাটালিস্ট নিজেই তো রিয়াকশনের হেল্পার, বাট ক্যাটালিস্ট প্রমোটার হচ্ছে ক্যাটালিস্টকেও ফার্দার আরও হেল্প করে। তো এটার ডেফিনেশনটা লেখো। এটার ডেফিনেশন হচ্ছে এরকম যে when a substance helps or increases the effectiveness of a catalyst, মানে কোন একটা ক্যাটালিস্টের কার্যকারিতা বাড়ায়, effectiveness of a catalyst, but it itself is not a catalyst, then this substance is called catalyst promoter। মানে ওই জিনিসটা নিজে ক্যাটালিস্ট না, বাট সে আবার অন্য ক্যাটালিস্টকে হেল্প করতে পারে, বা কোনো একটা ক্যাটালিটিক রিয়াকশনে সে ইফেক্টিভনেসটা বাড়াইতে পারে আর কি। তো এরকম পাবলিক কারা আছে? এরকম খুব কমন একটা আছে হচ্ছে মলিবেডেনাম, MO, এটার ফুল ফর্ম হচ্ছে মলিবেডেনাম। তো এইটা হচ্ছে একটা ক্যাটালিস্ট প্রমোটারের এক্সাম্পল। তো এই ক্যাটালিস্টটা কোথায় হেল্প করে? এটা হচ্ছে খুব পপুলার একটা রিয়াকশন আছে যেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া সিনথেসিস, নাইট্রোজেন প্লাস 3H2 গ্যাস, এই দুইটা মিলে যখন তোমার 2NH3 প্রডিউস করে, সেই রিয়াকশনে আমরা ইউজুয়ালি ক্যাটালিস্ট হিসেবে দেই হচ্ছে আয়রন। এটা হচ্ছে ক্যাটালিস্ট, বাট ওই আয়রনের সাথে যদি একটু মলিবেডেনাম পাউডার মিক্স করে দেওয়া হয় এটা আরও ভালো কাজ করে। সো এটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট প্রমোটার, বাট মলিবেডেনাম নিজে কিন্তু এই রিয়াকশনে কিছু করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটার। আই হোপ বোঝা গেছে। আর এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে হেবার প্রসেস, হেবার প্রসেস অফ অ্যামোনিয়া সিনথেসিস। আচ্ছা, ক্যাটালিস্ট প্রমোটার দেখলাম বা প্রভাবক সহায়ক দেখলাম। এখন দেখবো হচ্ছে ক্যাটালিস্ট পয়জন, মানে যারা হেল্প করে না, আরো ক্ষতি করে। তো পরের টার্মটা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন, বা বাংলায় হচ্ছে প্রভাবক বিষ, ক্যাটালিস্ট পয়জন। তো ক্যাটালিস্ট পয়জন হচ্ছে যারা ক্যাটালিস্টের তোমার ইফেক্টিভনেসটা কমাই দেয়। এখন তোমার কোশ্চেন আসতে পারে এই কাজ কোন পাগল করবে? ক্যাটালিস্ট তো ভালো, সবসময় বেশি আউটপুট চাই।
আমি কেন ক্যাটালিস্ট পয়জন ইউজ করব, তো সেটা একটু পরেই বুঝতে পারবা। এটার আগে ডেফিনেশন দেখি যে when a substance reduces the effectiveness of a catalyst, totally or হচ্ছে মানে এটা এভাবে বুঝাইতে যাচ্ছে যে when a substance reduces the effectiveness of a catalyst totally, মানে একদম পুরো ইফেক্টিভনেস নষ্ট করে দিল, মানে ক্যাটালিস্ট আর কাজই করলো না, অর পার্শিয়ালি মানে হালকা একটু কমাই দিছে, মানে ওই ক্যাটালিস্টটা বেশি ফাস্ট, আমার অত ফাস্টও দরকার নাই, তো আমি একটু একটা ক্যাটালিস্ট পয়জন ইউজ করে ওইটাকে স্লো করাই দিছি। So when a substance reduces the effectiveness of a catalyst but it itself is not a catalyst, it itself is not a catalyst, then that substance is called catalyst poison. বা প্রভাবক বিষ। তো এটার এক্সাম্পল হচ্ছে যে আমরা সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশন করে সালফার ট্রাইঅক্সাইড বানাইতে পারি, এখানে O2 হবে, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস, এইগুলোর রিয়াকশন করে হচ্ছে আমরা সালফার ট্রাইঅক্সাইড বানাইতে পারি। একটা কথা বলি, এইখানেও তুমি যত রিয়াকশন দেখতেছো সব মনে রাখবা, পুরো কেমিস্ট্রি বইতে যত রিয়াকশন দেখবা মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে? কারণ তুমি যত বেশি রিয়াকশন মুখস্থ রাখবা তত তুমি অ্যাডভান্টেজ পাবা সব জায়গায়। আচ্ছা, সো এখানে এই যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডের যে প্রোডাকশন, সেইটাতে তোমার এই যে প্লাটিনাম হচ্ছে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে প্লাটিনাম ক্যাটালিস্ট। ওকে, বাট এই প্লাটিনামের সাথে আমরা যদি তোমার আর্সেনিক অক্সাইড ইউজ করি, As2O3 আর্সেনিক অক্সাইড, এটা একটা পয়জন, দ্যাট ইজ তখন এই রিয়াকশনটার রেট অনেক কমে যায়। আর্সেনিক অক্সাইড, তখন এই রিয়াকশনটার রেট হচ্ছে অনেকটাই কমে যায়। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ার সময় পাবা, যে অ্যালকাইন থেকে, অ্যালকাইন হচ্ছে আর সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, এটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকাইন থেকে হচ্ছে আমরা খুব সহজেই অ্যালকেন ফর্ম করতে পারি। অ্যালকেন হচ্ছে আর CH3, সরি এখানে যেহেতু এই দুইটা কার্বন আছে, সো এটা হচ্ছে আর CH2 সিঙ্গেল বন্ড CH3। তো এটা ফর্ম করার জন্য আমাদের হচ্ছে এখানে হাইড্রোজেন দিতে হয়, এখানে নিকেল ক্যাটালিস্ট দিতে হয়, আর এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মেনটেন করতে হয়। এখন কথা হচ্ছে তুমি যদি এখানে একটা হাইড্রোজেনও দাও, মানে অ্যাকচুয়ালি একদম একটা তো দেওয়া যায় না, তো তুমি যদি নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে এটা দাও, তখন দেখা যায় যে এটা মানে অ্যালকাইন থেকে তো ফার্স্টে অ্যালকিন হওয়ার কথা এক স্টেপ, বাট দেখা যায় ওইটা এক স্টেপ না হয়ে একবারে 2 স্টেপ হয়, মানে এটা ইচ্ছা করে অ্যালকাইন একবারে অ্যালকেনে কনভার্ট হয়ে যায়, অ্যালকিনে কনভার্ট হয় না। ওকে, আর অ্যালকিন থেকেও তো আমরা অ্যালকেন বানাইতে পারি, সেটা হচ্ছে আর CH ডাবল বন্ড CH2 প্লাস H2 নিকেল আর হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, ওইখানে আমরা পাই আর CH2 CH3। ওকে, তো এই রিয়াকশন দুটো সিমিলার। তো কথা হচ্ছে কেন এইখানে আমি একটা হাইড্রোজেন দিতাম আর এখানে তাহলে আমি অ্যালকিন পাইতাম, সমস্যা কি ছিল? ওইটা করা যায় না। দেখা যায় যে এই নিকেল ক্যাটালিস্ট এত ইফেক্টিভ, আর এই হাইড্রোজেন তো তুমি একদম গুনে গুনে একটা মলিকিউল দিতে পারবা না, তাই না? তুমি তো একটু বেশিই দিবা। সো দেখা যায় যে ও ইচ্ছা করে অন্য হাইড্রোজেনকেও নিয়ে একবারে অ্যালকিন, মানে অ্যালকিন ফর্ম না করে, বা অ্যালকিন ফর্ম করলেও সেই অ্যালকিন আবার হাইড্রোজেন মানে আবার হাইড্রোজেন রিসিভ করে একবারে অ্যালকেন বানায় ফেলে, ঠিক আছে? মানে এটা আমরা কন্ট্রোল করতে পারি না। তো এইটার কন্ট্রোল করার ওয়েটা কি, এটাও আমরা ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে যখন অ্যালকিনের প্রিপারেশন সেকশন পড়ব তখন ওইখানে দেখব যে এটা চাইলে আমরা কন্ট্রোল করতে পারি একভাবে। সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখলাম যে হাইড্রোজেন একটা দেই আর দুইটা, ও জোরপূর্বক এইখান থেকে হচ্ছে একটা অ্যালকেন বানায় ফেলে, অ্যালকাইন।
বাট এটাকে যদি আমি একটু কন্ট্রোলে রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন অ্যাড করব, ফাইন, বাট এইখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করব তোমার প্যালাডিয়াম। প্যালাডিয়াম হচ্ছে নিকেল থেকে একটু কম ইফেক্টিভ, আর তারপরও এই প্যালাডিয়াম মোটামুটি মানে বেশ ভালোই ইফেক্টিভ, মানে অ্যাটলিস্ট ততটুকু ইফেক্টিভ যেখানে হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে ও একবার অ্যালকেন বানাই ফেলতে পারে। সো এটাকে আরেকটু কন্ট্রোল করা লাগবে। আমরা হ্যাঁ নিকেল থেকে হচ্ছে প্যালাডিয়ামে আসছি বিকজ প্যালাডিয়াম একটু উইক, বাট আরও উইক দরকার, নাহলে কাজ হবে না। সো সেইটা করার জন্য আমরা এখানে একটা ক্যাটালিস্ট পয়জন ইউজ করি, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট। তো প্যালাডিয়াম হচ্ছে একটা ক্যাটালিস্ট আর বেরিয়াম সালফেট হচ্ছে একটা ক্যাটালিস্ট পয়জন, যেটা কিনা প্যালাডিয়ামের ইফেক্টিভনেসকে আরও কমাই দেয়। যাতে এইটা জাস্ট এক স্টেপের রিয়াকশন হয়, এটা যাতে ধূপ করে 2 স্টেপ রিয়াকশন না হয়, এই ক্যাটালিস্টটা যাতে এত বেশি পাওয়ারফুল না হয় যে একবারে 2 স্টেপ রিয়াকশন করায় ফেলছে, তো এটা এক স্টেপের একটা রিয়াকশন হয়। সো এখান থেকে পাওয়া যায় RCH ডাবল বন্ড CH2। তো এই হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন আমরা মানে এখানে ক্যাটালিস্টের কয়েকটা ক্লাসিফিকেশন দেখছি। আবারও বলতেছি এই দুইটা কিন্তু ক্যাটালিস্ট না, এগুলো হচ্ছে ক্যাটালিস্টের হেল্পিং হ্যান্ড বা ক্যাটালিস্টের উপর ইফেক্ট ফেলতে পারে এরকম জিনিস। ক্যাটালিস্ট এখানে আমরা মেনলি 4 টাইপের পড়ছি, একটা হচ্ছে ইনডিউসড, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এইগুলো হচ্ছে ক্যাটালিস্টের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন। ওকে, এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার বিহেভিয়ার্স। বাট আমরা এখন ক্যাটালিস্টের তোমার ক্লাসিফিকেশন দেখব। এই ক্লাসিফিকেশনটা হচ্ছে তাদের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ তাদের ভৌত অবস্থাটা কি, তারা কি কঠিন নাকি তরল নাকি গ্যাসীয় এটসেট্রার উপর ডিপেন্ড করে আমরা এখন হচ্ছে ক্যাটালিস্টের ক্লাসিফিকেশন দেখব। তো সেই ক্লাসিফিকেশনের মধ্যে সেইভাবে জাস্ট দুইভাবেই ক্লাসিফাই করা যায় ওই ওয়েতে, অ্যাকর্ডিং টু তোমার ফিজিক্যাল স্টেট, অ্যাকর্ডিং টু ফিজিক্যাল স্টেট জাস্ট দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে হোমোজেনাস ক্যাটালিস্ট, হোমোজেনাস ক্যাটালিস্ট বা বাংলায় হচ্ছে সমসত্ব প্রভাবক, আর আরেকটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালিস্ট। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 3 কোন পর্যন্ত আছে এক্সামে? পুরোটা, মানে এটা কি তোমাদের কলেজে পুরোটা পড়ানো শেষ? ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 একজন একটু বলো তো। আনিকা বলো, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 কলেজে কোন পর্যন্ত পড়াইছে? ভাইয়া হাইব্রিডাইজেশন পড়াচ্ছে। আচ্ছা, হাইব্রিডাইজেশন পড়াচ্ছে। ওকে, ওটা কি পুরোটা থাকবে এক্সামে, সামনের এক্সামে? এটা তো বলে নাই, সিলেবাস তো চেঞ্জও হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। মানে এটা একদম এক্সামের আগে আগে বলে দেবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব হেটারোজেনাস ক্যাটালিস্ট বা অসমসত্ব প্রভাবক। হেটারোজেনাস ক্যাটালিস্ট, নামগুলো যত টাফ আইডিয়াটা ততই সহজ। তো এটা হচ্ছে অসমসত্ব প্রভাবক, অসমসত্ব প্রভাবক। তো এই হোমোজেনাস ক্যাটালিস্ট হচ্ছে মানে হোমোজেনাস ক্যাটালিস্ট তাদেরকে বলবো যে ইফ এ ক্যাটালিস্ট ইজ in same physical state with the reactants of the reaction then this catalysis is called homogeneous catalysis, and this catalyst is called homogeneous catalyst.
if a catalyst is in same physical state with the reactants of the reaction, then this catalyst is called homogeneous catalyst বা সমসত্ব প্রভাবক। মানে কোনো একটা জায়গায় ক্যাটালিস্ট বা প্রভাবক যদি রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কগুলোর সাথে একই তোমার ভৌত অবস্থায় থাকে, মানে রিঅ্যাক্ট্যান্টগুলো যদি সলিড হয় আমার ক্যাটালিস্টটাও সলিড, আবার রিঅ্যাক্ট্যান্টগুলো লিকুইড ক্যাটালিস্টটাও লিকুইড, সেইটাকে আমরা বলি হোমোজেনাস ক্যাটালিস্ট। ওকে, একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হইতে পারে এরকম যে 2SO2 গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, এইটার থেকে আমরা পাচ্ছি 2SO3। ধরো আমি এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করলাম নাইট্রিক অক্সাইড, এখানে নাইট্রিক অক্সাইডও ইউজ করা যায়। তো দেখো ক্যাটালিস্টটাও গ্যাস, রিঅ্যাক্ট্যান্ট দুইটাও গ্যাস, সো এটা একটা হোমোজেনাস ক্যাটালিস্ট। আর আরেকটা এক্সাম্পল যদি দেই, যেমন সুগার which is C12H2211 and water, তো দুইটাই হচ্ছে অ্যাকুয়াস ফরম্যাটে থাকে যখন রিয়াকশনটা হয়। তো এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাও অ্যাকুয়াস ফরম্যাটেই থাকে, অ্যান্ড এখান থেকে আসে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, C6H12O6 প্লাস C6H12O6। তোমরা কি বোটানিতে চ্যাপ্টার 4 পড়ছো? ওই যে সেল কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারটা কি পড়ছো? রাজুকে পড়াইছে এটা? আনিকা? না, এটা বাদ দিয়ে দিছে, কিন্তু আমরা কোচিং এ পড়ছি। বাদ দিয়ে দিছে বলতে কি এইচএসসি তে বাদ দিয়ে দিছে? মানে না না, এইচএসসি তে বাদ দেয় না, এটা আমাদের হাফ ইয়ারলি থেকে বাদ দিছে, বলছে যে ও, যখন অফলাইন ক্লাস স্টার্ট হবে তখন এটা করাবে। এই চ্যাপ্টারটা খুব, মানে আমার বোটানির যেসব চ্যাপ্টার ভালো লাগতো তার মধ্যে ওইটা একটা, মানে যে গ্লুকোজ ফ্রুক্টোজের যে চ্যাপ্টারটা আছে ওইখানে, মানে ওইটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির সাথে অনেকটা মিলে, মানে ওইটা অ্যাকচুয়ালি পুরোটাই কেমিক্যাল চ্যাপ্টার, মানে ওইখানে মানে বায়োলজির কিছু নাই, এখানে ম্যাক্সিমাম হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার ইটসেট্রা। এটা খুব জোস একটা চ্যাপ্টার, আর বুঝে পড়ার অনেক কিছু আছে। আর হেটারোজেনাস ক্যাটালিস্ট হচ্ছে তোমার যখন এই সেম ফেজে থাকে না, সেটাই হচ্ছে হেটারোজেনাস ক্যাটালিস্ট। তো আজকে আমাদের আর টাইম নেই, এটার ডেফিনেশনটা আমরা ডিটেলসে এখন আর লিখলাম না, নেক্সট ক্লাসে লিখবো। বাট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যে 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে সলিড আর এগুলো হচ্ছে গ্যাস, এটা একটা হেটারোজেনাস ক্যাটালিস্ট। এটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালিস্ট। আর আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ওই যে একটু আগে দেখাইলাম অ্যালকিন থেকে অ্যালকেন প্রোডাকশন, CH2CH2, এই ইথিন হচ্ছে একটা গ্যাস, এটার সাথে আমরা হাইড্রোজেন গ্যাস অ্যাড করি, বাট আমরা এখানে ক্যাটালিস্টটা দিই একটা সলিড, নিকেল সলিড, ওকে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এখানে CH3 পাওয়া যায়। আর এইটার এক্সাম্পলই অ্যাকচুয়ালি বেশি, ম্যাক্সিমাম ক্যাটালিস্টই দেখা যায় হেটারোজেনাসই হয়, হেটারোজেনাস ক্যাটালিসিসটা অ্যাকচুয়ালি বেশ ইফেক্টিভ। ওকে, আমরা নেক্সট দিন দেখব এটার ডেফিনেশনটা একটু ডিটেলসে লিখে দিব, আর ক্যাটালিস্ট কিভাবে কাজ করে, মানে ভিতরে কিভাবে কাজ করে, সেই দুইটা প্রসেস আছে, সেই দুইটা প্রসেস আমরা শিখবো, হোমোজেনাসে কিভাবে কাজ করে আর হেটারোজেনাসে কিভাবে কাজ করে, তাহলে আমাদের ক্যাটালিস্টটা শেষ হবে আর কি। তো আজকে এই পর্যন্তই রাখি, আমাদের মিটিংয়ের টাইম অলমোস্ট শেষ। আর তোমাদের হচ্ছে সানডেতে এক্সাম, সানডেতে হচ্ছে দ্যাট ইজ পরশু দিন, সানডেতে হচ্ছে তোমরা ফিজিক্সের এক্সামটা দিবা, নিউটনিয়ান মেকানিক্স ওই 1 নাম্বার। আর টিউসডেতেও এক্সাম আছে, টিউসডের এক্সামটা আমি আজকে বলে দিব কিসের উপর। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।